দাদা, এটা কোন স্টেশন জানো? চলুন তুলি ঘাট পেরিয়ে এসেছি দাদা। কি বলছেন আপনি? কই দেখি তো। তাই তো, আপনি তো ঠিকই বলছেন। মালতী, ও মালতী, ওঠো, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? আমরা কি বীরভূম চলে এসেছি? আরে না গো, অনেক আগে বীরভূম ছেড়ে চলে এসেছে। দুজনেই ঘুমিয়েছিলাম, টেরই পাইনি। কি বলছো এসব? এখন কি হবে? দাদা, এখন কি করা যায় একটু বলুন তো। ট্রেনের চেন টান দেবো? না না, চেন টানি কোনো লাভ নেই। আর স্টেশনবিহীন এইসব জায়গা নেমে কী বা করবেন? কোনো তো গাড়িও পাবেন না। আমার মনে হয় সামনে মহেশখালী স্টেশন আছে, আপনি সেখানে নেমে যেতে পারেন। রাত 11টায় কলকাতায় একটা ট্রেন আছে, সেই ট্রেনটি ধরে বীরভূম যেতে পারবেন। ভালো বুদ্ধি দিয়েছেন দাদা। চলো, মহেশখালী চলে এসেছি, তাড়াতাড়ি ট্রেন থেকে নামতে হবে। সবে মাত্র 8:45, আরও প্রায় 2 ঘন্টারও বেশি আমাদের এখানে থাকতে হবে। কিন্তু এই স্টেশনটা এমন অন্ধকার কেন? আশেপাশে তেমন কাউকে দেখছিও না। রাতে এই স্টেশনে আর ট্রেন আসবে তো? তুমি যে কি বলো না মালতী, ট্রেন আসবে না কেন? মানে স্টেশনটা একেবারে ফাঁকা, তাই একটু ভয় করছে। ভয় পেও না মালতী, সেটি ছোট একটি স্টেশন, আর তার উপর রাত হয়েছে। তুমি তো জানোই 2 বছর আগে আমি মহেশখালীতে চাকরি করতাম। এখানকার সব পথঘাট আমার চেনা জানা। তুমি চিন্তা করো না। অমাবস্যার কালো আধারে পুরো স্টেশন ঢাকা পড়ে আছে, সেই সাথে কনকনে ঠান্ডা বাতাসে ওদের হাত পাও যেন একেবারে বরফ হয়ে যাচ্ছে। লেডিস ওয়েটিং রুমে তালা ঝুলছে, টিকিট কাউন্টার ফাঁকা। দেখে তো মনে হচ্ছে যেন কোনো স্টেশন নয়, অনেক পরিত্যক্ত স্থান। মাত্র 2 বছর আগেও তো এই স্টেশনটি রাতের বেলা কতই না জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু এই 2 বছরে কতটাই না পরিবর্তন হয়েছে। জানি না কেন এমনটা হয়েছে। আচ্ছা শোনো, আমার বড্ড খিদে পেয়েছে, সেই দুপুরে খেয়েছিলাম। তাহা বেশ, তো চলো আমরা গিয়ে ডিনারটা সেরে নিই। কাছে একটি ভাতের হোটেল আছে, সেখানকার মাংস রান্না বেশ সুস্বাদু। তারা দুজন হোটেলের উদ্দেশ্যে রওনা হলো। পথে হঠাৎ একজন বৃদ্ধ লোক তাদের সামনে এসে দাঁড়ালো। লোকটির পরনে ছিল একটি লাল চাদর। বয়সের ভারে সোজা হয়ে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। কারা তোমরা? কেন এসেছো এখানে? আমি অপূর্ব, আর ও আমার স্ত্রী মালতী। আমরা কলকাতা থেকে এসেছি, বীরভূম যেতাম, কিন্তু স্টেশন মিস করে মহেশখালীতে এসে পড়েছি। কলকাতা ফেরার ট্রেনের জন্য অপেক্ষা করছি। তা তো বুঝলাম, কিন্তু এ পথে কোথায় যাচ্ছ? ও কাকা, ওই সামনে যে মাংসের হোটেলটা আছে, সেখানে রাতের খাবারটা খেতে যাচ্ছি। মনে হয় তুমি একটা কিছু ভুল করছো বাবা। সামনে কোনো হোটেল ফোটেল নেই। তোমরা স্টেশনে গিয়ে বসে থাকো, কলকাতা যাবার ট্রেন 11টায় আসবে। কথাটি বলে লোকটি চলে গেল। শোনো, আমার মনে হচ্ছে আমাদের ওদিকে না যাওয়াই ভালো। বৃদ্ধ লোকটি তো বলছেন ওদিকে কোনো হোটেল নেই। মালতী, আমি এখানকার সব পথঘাট চিনি। বুড়োটা উড়ে এসে জুড়ে বসেছে কোথা থেকে কে জানে। চলো, কথা বাড়িও না, আর একটু সামনে এগোলেই দেখতে পাবো। দেখেছো দেখেছো মালতী, কত সুন্দর খাবারের গ্রান! বলেছিলাম না এখানে অনেক সুস্বাদু খাবারের হোটেল আছে। তারা একটু সামনে এগোতেই দেখলো সত্যি সেখানে একটি খাবারের হোটেল আছে। তারা দুজন হোটেলের ভেতরে প্রবেশ করলো। এই কালু সাহেব, আর বৌদি কি খেতে চাই দে? বাস, কি দেবো বলুন? বাস, কি খাবেন? 2 প্লেট খাসির মাংস দাও। এখনই দিচ্ছি। অপূর্ব আর মালতী তৃপ্তি সহকারে খেতে লাগলো। তারা সবাই খাবার শেষ করেও যেন মনে হলো তাদের পেট একদমই ভরেনি। তারা কিছু বলার আগে কালু আবারও তাদের সামনে এসে 2 প্লেট খাবার রেখে যায়, আর মুহূর্তের মধ্যেই অপূর্ব এবং মালতী আবার সেই প্লেটের খাবারগুলো খেতে থাকে। অপূর্ব, দেখো তো এটা কি? এ তো মানুষের হাতের আঙ্গুল মনে হচ্ছে। এই যে মশাই, এদিকে আসুন, এটা কি?
খাবারের মধ্যে এসব কি? আমরা এতক্ষণ কিসের মাংস খাচ্ছিলাম? মোরলের ভাগ্নিকে ধরে রান্না করেছি সাহেব, এটা হরি হাতের আঙ্গুল। হোটেল মালিকের মুখে এমন রসিকতাপূর্ণ উত্তর শুনে অপূর্ব রেগে গেল আর বলল, এ কেমন রসিকতা মশাই? খাবার নিয়ে কেউ এ ধরনের রসিকতা করে? এত কিছু আপনাদের জানার দরকার কি? কি খাচ্ছেন খান না। হোটেল মালিকের কথা শুনে ওরা প্রচণ্ড চমকে যায়। পরক্ষণেই ওরা লক্ষ্য করল কালুর পা দুটো মাটি থেকে কিছুটা উপরে। অপূর্বর চিৎকারে পুরো হোটেল কেঁপে উঠল। এতক্ষণে ওরা খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল। তারা ভালোভাবে লক্ষ্য করে দেখল হোটেলে থাকা প্রত্যেকের ভয়ঙ্কর রূপ। বিষয়টি দেখে ওদের বুকের ভিতরের পানি শূন্য হয়ে গেল। প্রচণ্ড ভয়ে অপূর্ব মালতী দৌড়াতে লাগলো। তারা হোটেল থেকে বের হয়ে যতই দৌড়াচ্ছিল, কিন্তু কি আশ্চর্য, তারা ঘুরে ফিরে সেই একই হোটেলের সামনে এসে পড়ছিল। যখন আমরা বাঁচার জন্য চিৎকার করে আকুতি বিরতি করেছিলাম, তখন তো আমাদের বাঁচাতে কেউ আসেনি। আরে এখন মজার খাবার খেতে এসেছি। প্রচণ্ড ভয়ে তাদের বুকের ভিতরটা ধুকধুক করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তারা চোখে ঝাপসা দেখতে লাগলো। তারপর তাদের আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে আসার পর অপূর্ব দেখল ওরা একটা পোড়া হোটেলে পড়ে আছে, আর তাদের ঘিরে ধরে আছে অনেক মানুষ। তারা লক্ষ্য করল জলের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ লোকটি, যে কিনা গতকাল রাতে তাদেরকে হোটেলে যেতে বারণ করেছিল। আমি বারণ করার পরও তোমরা কেন ওখানে গেলে? আমি সময় মতো না এলে আজ তোমাদের কি যে হতো। চাচা, আমি তো জানতাম এখানে একটা হোটেল ছিল, তাহলে হঠাৎ এমন কেন হলো? এই হোটেলটা আমার ছেলের ছিল, কিন্তু মোরলের পাঁচি ভাগ্নে তার বন্ধুদের নিয়ে প্রতিদিন হোটেলের মাংস চুরি করে খেত। 1 বছর আগে একদিন আমার ছেলে ওদের হাতে নাতে ধরে রেখেছিল, কিন্তু ক্ষমতার দাপটে মোরল এসে ওদের ছাড়িয়ে নেয়। আর সেদিন রাতে মোরলের ভাগ্নে তার বন্ধু বান্ধব দিয়ে হোটেলে আগুন জ্বালিয়ে দেয়। সেই ভয়াবহ আগুনে আমার ছেলে সহ হোটেলে থাকা প্রত্যেকে পুড়ে ছাই হয়ে যায় বাবা। তারপর থেকে প্রায় প্রতিদিন রাত 8টা থেকে রাত 10টায় এই পুরা হোটেলটা আগের মতো জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। খাবারের সুঘ্রাণ পেয়ে যদি কেউ একবার ভুল করে হোটেলে প্রবেশ করে, তাহলে সে আর প্রাণ দিয়ে বেঁচে ফিরতে পারে না। কাল রাতে আমার সন্দেহ হয়েছিল তোমরা হয়তো সেই হোটেলেই যাবে, আমার কথা রাখবে না। তাই তোমাদের পিছু করতে করতে হোটেলে এসে দেখি তোমরা দুজন অজ্ঞান হয়ে পড়ে আছো। আমাকে দেখে আমার ছেলে আর কিছু করেনি, সে তোমাদের ছেড়ে দিয়েছে। সে রাত থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি কখন তোমাদের জ্ঞান ফিরবে। এই সকাল সকাল তোমাদের জ্ঞান ফেরার সময় হলো। সকালে তারা কলকাতা ট্রেনে উঠে বীরভূম দিয়ে পৌঁছালেন। তাদের জীবনের এই ভয়ঙ্কর মুহূর্ত চিরকালের জন্য স্মরণ হয়ে থাকবে। তারপর কি হয়েছে বিজয়? আমি তখন খেয়াঘাটে নামি। সেখান থেকে নদী পার হয়ে ওপারে যেতে হবে। ওপারে গেলে প্রায় 10 মিনিটের পথ, যেটাকে তেঁতুলতলার জঙ্গল বলে। এরপরেই রূপনগর। আমি যখন খেয়াঘাটে এলাম, রাত তখন 2টো বাজে। কোনো মাঝি ছিল না। হঠাৎ করে দেখতে পেলাম একজন মাঝি এসে আমাকে নৌকাতে চড়তে বলল। ভূত ছিল নিশ্চয়ই। দূর বেটা, আগে তো কাহিনী শোন। আমি নৌকাতে উঠে বসলাম। আমাকে ওই পারে নামিয়ে দিল। নৌকাতে প্রায় 20 মিনিট বসেছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, মাঝি একটাও কথা বলল না। যাক, আমি নৌকা থেকে নেমে যাওয়ার পর মাঝি আমাকে বলল ওখান দিয়ে সাবধানে যেতে। তেঁতুল তলার জঙ্গল নাকি ভালো না, কিন্তু আমি বিশ্বাসই করিনি। তারপর কি হলো? তারপর আমি তেঁতুলের জঙ্গলের দিকে গেলাম। আমার কেমন যেন ভয় করতে লাগলো। কিছুক্ষণ এগোনোর পর হঠাৎ করে দেখতে পেলাম তেঁতুল তলার জঙ্গলে একটা গাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বলিস কি রে? অত রাতে ওখানে মেয়ে কি করবে? মেয়ে? আমিও তো অবাক হই, মেয়ে এলো কোত্থেকে? মেয়েটাকে দেখে কেমন অদ্ভুত লাগছিল। সে নতুন বউয়ের কাপড় পরা। মেয়েটা আমাকে বলল সে নাকি আমাকে এগিয়ে দেবে, এই জায়গাটা নাকি ভালো নয়।
ফালতু কথা, অত রাতে কোনো মেয়ে কি সেজে দাঁড়িয়ে থাকবে নাকি ওখানে? আর কেন দাঁড়াবে? অযথাই বানোয়াট গল্প বলছিস। না আবির, একদম না। আমি এসব কথা ভাবছিলাম তোর মতো, কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি এত রাতে এখানে? সে কোনো জবাব দিল না। দুজনে হাঁটতে থাকি। হঠাৎ করে মেয়েটা একটা অশরীরীতে রূপান্তরিত হলো। মেয়েটার চেহারা দেখে আমি ভয় পেয়ে যাই। তারপর হঠাৎ দেখি মেয়েটা আমাকে মারতে চলে আসে। আর দূরে দাঁড়িয়ে সেই মাঝিটা চিৎকার করে হাসছিল, বলছিল তাড়াতাড়ি বাড়তে। তার মানে ওই মাঝিটা আর মেয়েটা দুইজনই ভূত? দেখলি, আমি আগেই বলেছিলাম। আরে দূর, এসব ভূত টুত কিছুই হয় না, এগুলো সব মিথ্যে কথা। মিথ্যে নয়, সেদিনের পর থেকে আমি অনেক অসুস্থ ছিলাম। ভগবানের কৃপায় সে যাত্রায় আমি বেঁচে গেছি। তারপর থেকে কোনোদিন আমি রাত করে আর গ্রামে যাইনি। রাতগুলি গ্রামে গেলে তোকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, এই তো। সত্যি বিশ্বাস করছিস না তুই আবির? এগুলো সত্যি। আর ওই তেঁতুলতলার জঙ্গলটা আসলেই অনেক ভয়ঙ্কর জায়গা। ওখানে আসলেই অনেক আজে বাজে কিছু আছে। গ্রামের অনেকের সাথে এগুলো ঘটেছে। আরে ধুর, এসব কিছুই নয়। তুই বিশ্বাস করিস না, ঠিক আছে, তাহলে একদিন রাত করে তুই ওখানে গিয়ে দেখা। তোর যদি এতই সাহস থাকে, যদি বিজয়ের কথা সত্যি হয় তাহলে তুই ওকে 5,000 টাকা দিবি। আর যদি তোর কথা সত্যি হয় তাহলে ও তোকে 5,000 টাকা দিবে। হবে নাকি বাজি? হ্যাঁ গেলাম, ওকে ফাইন, আমি রাজি, আমি রওনা দেব। আর কাল সকালে ফেরত এসে তোদেরকে দেখিয়ে দেব যে আমি বেঁচে ফিরেছি। 5,000 টাকা রেডি রাখিস। আবির, ভেবে নে, আবারও বলছি। আমাকে তুই ভীতু পেয়েছিস নাকি? আমি তো একবারই বললাম এসব আমি বিশ্বাস করি না, যতক্ষণ না নিজের চোখে দেখব। আচ্ছা চল ভাই, আমি রওনা দিচ্ছি। সোজা কিন্তু আঙ্কেল আন্টির কাছে যাবই, আমি বলে দিলাম। হ্যাঁ, কোনো সমস্যা নেই, বাবা মাকে আমার কথা বললেই হবে। ওকে, ঠিক আছে। এতক্ষণ ভার্সিটির হোস্টেলের মাঠে বসে বিজয়, আবির আর অর্জুন গল্প করছিল। ওরা তিনজনই এই হোস্টেলের ছাত্র। বিজয় ওদেরকে তার সাথে ঘটে যাওয়া রূপনগর গ্রামের তেঁতুলতলার জঙ্গলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনাচ্ছিল, কিন্তু আবির সেটা কিছুতেই বিশ্বাস করছিল না। আর ভূত নেই সেটা প্রমাণ করতে আবিরও তাই রওনা দিল তেঁতুলতলার জঙ্গলের উদ্দেশ্যে। আবির প্রথমে বাসে করে 2 ঘন্টার পথ পেরিয়ে নদীর সামনে এসে দাঁড়ায়। হাত ঘড়িতে দেখে রাত 2টো বাজে। বিজয় দেখছি ঠিকই বলেছিল, এত রাত করে এখানে নৌকা পাওয়া মুশকিল। একটা নৌকাও নেই। অর্জুনের কথা মতো ওপারে যেতে টোটাল 1 ঘন্টা লাগবে। কি করে যে নদীটা পার হব? কিছুক্ষণ অপেক্ষা করতে করতে ওর বিরক্তি ধরে যায়। দাদা যাইবেন? হঠাৎ করে কারো কণ্ঠস্বর আবিরকে চমকে দেয়। সামনে একজন মাঝি বসে আছে নৌকা নিয়ে, গায়ে চাদর মুড়ি দিয়ে। তার চেহারা দেখা যাচ্ছে না। পাশে একটা লণ্ঠন। আবির নৌকায় বসে পড়ে। নৌকা চলতে থাকে। যাক বাবা, বাঁচলাম। হ্যাঁ দাদা, আমাকে একটু নদীটা পার করিয়ে দিন না। ওই তেঁতুলতলার জঙ্গলটায় নিয়ে যান। তেঁতুলতলার জঙ্গলে আপনি কি কামে যাইবেন দাদা? আসলে জঙ্গলে কোনো কাজ নেই, তবে জঙ্গলটা পেরিয়ে আমাকে রূপনগর যেতে হবে দাদা। কিন্তু ওই জঙ্গলটা তো ভালো নয় দাদা। তেঁতুলতলার জঙ্গলে একটা মাইয়া রাতটা কইরা বেড়ায়। রাত কইরে ওইখানে কেউ গেলে তারে মাইরা ফেলে। আরে দাদা, আপনি যাবেন কিনা যেতে বলুন। এগুলো সব বুয়া কথা, এইসব আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন না? না, একদম বিশ্বাস করি না। যদি নিজের চোখে দেখেন। সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু আপনি নৌকা চালান দাদা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে। আবির একটু সামনে এগিয়ে যায়। ওই তো সামনেই তেঁতুলতলার জঙ্গল। বিজয়ের কথা মতো আমার এখন সেই মেয়েটার দেখা পাওয়ার কথা, কিন্তু কেউই তো নেই।
এটা আমাকে বলদ বানাতে চেয়েছিল। মনে মনে হাসতে লাগলো আবির, কিন্তু সে হাসি বেশিক্ষণ টিকল না। হঠাৎ করে একটা মেয়ের কণ্ঠস্বর শোনা গেল। কোথায় যাচ্ছেন আপনি? আবির তাকিয়ে দেখলো হ্যাঁ, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ঠিক মেয়ে বললে ভুল হবে, বিয়ের বেনারসি পরা এক বউ দাঁড়িয়ে আছে, গোমড়া দেওয়া। আবির বেশ অবাক হলো। উর্জিনের কথাই তো তাহলে সত্যি। এত রাত করে এখানে মেয়েটা কি করছে? পরক্ষণেই ভাবে হয়তো মেয়েটার বাড়ি এখানে আশেপাশে কোথাও। তবু আমতা আমতা করে সে জিজ্ঞাসা করে, আমি রূপনগরে যাব, আপনি গিয়ে? আমাকে আপনি চিনবেন না, আসুন আপনাকে এগিয়ে দেই। কোথায় গিয়ে দিবেন আর কেন? আসলে এই জায়গাটা ভালো না। এখানে একটা মেয়ে রাত করে ঘুরে বেড়ায়, কাউকে একা পেলে মেরে ফেলে। কি বলেন? আপনিও এইসবে বিশ্বাস করেন? বিশ্বাস না করার কি আছে, আপনি করেন না? না, একটু করি না। আপনারা গ্রামের লোকেরা এমনিতেই বিতু, এসব কিচ্ছু হয় না, এসব মনের ভুল। যদি আপনি নিজের চোখে দেখেন তাহলে বিশ্বাস করবেন। বিশ্বাস করব, তবে এমন কিছু ঘটবে না। সায়েন্স বলে ভূত বলে কিছু হয় না। আপনি তাহলে সায়েন্সের স্টুডেন্ট? তাহলে দেখুন তো এবার বিশ্বাস করেন কিনা। এই বলে মেয়েটার ঘুমটা খুলে যায়। চিৎকার করতে গিয়েও আবিরের মুখ দিয়ে কোনো চিৎকার বের হয় না, কারণ তেঁতুলতলার জঙ্গলে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেই মেয়েটা কোনো মানুষ নয়, একটা অশরীরী। কিন্তু তখনও তার মুখ বইয়ের মতন সাজ হয়ে আছে। এবার বিশ্বাস করেছেন? কে কে আপনি? আমি মালিনী। আপনি আমার কাছে কি চান? প্রতিশোধ। আমি আপনার কি ক্ষতি করেছি? তুই ক্ষতি করিসনি, গোটা মানব জাতি আমার ক্ষতি করেছে। মানব জাতি অকৃতজ্ঞ। মানে কি হয়েছে আপনার সাথে? আরো 7 বছর আগে আমি আর আমার নতুন বর মিলে এই নদীর পার হয়ে প্রথমবারের মতো শ্বশুর বাড়ি ফিরছিলাম। কিন্তু এই তেঁতুলতলার জঙ্গলে আসতেই কিছু ডাকাত আমাদের ধরে ফেলে আর আমার গয়না গাটি নিয়ে যায়। তারপর আমার স্বামীকে খুন করে। শুধু এতটুকুতেই তারা থামেনি, জোর করে আমাকে ধর্ষণ করে, তারপর আমাকেও খুন করে ফেলে। আমি অনেক চিৎকার করেছি, আশেপাশে গ্রামের লোকেরা সব বুঝতে পেরেও আমাদের উপকার করতে আসেনি। আমাদের লাশ ফেলা হয় এই নদীতেই। এক রাতেই সব শেষ হয়ে যায় আমার। সেদিনই আমি প্রতিজ্ঞা নিয়েছি, এই পথ দিয়ে যত পথিক যাবে আমি তাদের প্রত্যেকের উপর নিজেদের মৃত্যুর বদলা নেব। হায় ভগবান, আপনার সাথে খুব বড় অন্যায় হয়ে গেছে, কিন্তু আমি তো এইসব জানি না। আর আমি ওই গ্রামেরও না, আমি শুধুমাত্র বন্ধুদের সাথে বাজিয়ে দেখি এখানে এসেছি। আমাকে ছেড়ে দিন। ওসব বলে তো আর এখন হচ্ছে না, তোকে তো মরতেই হবে। এখানে যে আসে সে আর বেঁচে ফিরে না। তাড়াতাড়ি করো মা জাননী, সকাল হয়ে আসতেছে, লোকজন চলে আসবে, এটাকে এখানেই মারতে হবে। একথা বলতেই পিছন থেকে অনেকের হাসির আওয়াজ শুনতে পাওয়া গেল। বুঝতে বাকি রইল না, এরা মেয়েটার সাথেই সেই নৌকার যাত্রী, সেদিন যারা অপঘাতে মৃত্যুবরণ করেছিল। আবির পালানোর চেষ্টা করলো, কিন্তু তার আগেই মেয়েটা ওকে ধরে ফেলে। মেয়েটা এগিয়ে এসে ওর ঘাড়ের কাছে এসে ওর ঘাড়ে কামড় বসায়। আবির তখনই চিৎকার করে ওঠে, তখনই চারপাশ অন্ধকার হয়ে যায়। আমি বেঁচে আছি, বেঁচে আছি। আপনারা ওকে কোথায় পেলেন? সকালবেলা তোমাকে ওই তেঁতুলতলার জঙ্গলে আমাদের নিমাই পড়ে থাকতে দেখেছিল, ওই তোমাকে নিয়ে এসেছে। আর গত রাতে বিজয় আমাদেরকে ফোন করেছিল, তুমি যে কেন আসলে। তোমাকে তো আসতে বারবার নিষেধ করা হয়েছিল। এখন ঠিক আছো? আন্টি,
আমি আসলে বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমি বিশ্বাস করি। ঠিক আছে বাবা, রেস্ট করো। তোমার ঘাড়ে চোট ছিল, ব্যান্ডেজ করেছি, এখন আর সমস্যা নেই। অশেষ কৃপা, আমি এখনই ঢাকা চলে যাব। কি বলো? তোমার শরীর অসুস্থ, এখানে তোমার কোনো অযত্ন হবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, সুস্থ হলেই যেও। না না আন্টি, আমি চলে যাব। আবিরকে অনেক করে বলেন ওনারা, কিন্তু সেখানে আর এক মুহূর্ত আবির থাকতে চাইল না, থাকার সাহসও নেই। এই অভিশপ্ত গ্রাম আর জঙ্গল থেকে তাকে যত দ্রুত সম্ভব বেরোতে হবে। সেদিনই হোস্টেলে ফিরে আসে আবির। সেদিনের পর ওর ভীষণ জ্বর হয়, সেরে উঠতে প্রায় 1 মাস লেগে গিয়েছিল। তারপর থেকে আর কোনোদিনই আবিরের মুখে শোনা যায়নি ভূত নেই, কারণ তেঁতুলতলার জঙ্গলই সেটার সব থেকে বড় প্রমাণ। নিজের চোখে দেখা এমন জ্বলন্ত প্রমাণ সে কি করে অস্বীকার করবে?